বন্ধুরা, ক্যাং আসলে মার্ভেলের মাল্টিভার্স সাগার মেন ভিলেন হতে চলেছিল, কিন্তু মার্ভেল এটিকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মাল্টিভার্স সাগার ভিলেন ক্যাংকে রিপ্লেস করে ডক্টর ডুমকে বানিয়ে দেওয়া হয়েছে। এবং টেকনিক্যালি যদি দেখা হয় তাহলে ডক্টর ডুম এবং ক্যাং প্রায় সেম ধরনের ক্যারেক্টার। এর কারণ হলো এই দুটো ক্যারেক্টারই আসলে মার্ভেল ইউনিভার্সের ভিলেন এবং তারা আসলে একটি হিউম্যান যারা আসলে মাইন্ডের দিক থেকে অনেকটাই বেশি পরিমাণে জিনিয়াস এবং তাদের মাইন্ডও আসলে সুপার কম্পিউটারের থেকেও স্পিডি হয়ে থাকে। তারা আসলে নিজেদের জন্য অনেকটাই অসাধারণ ইনভেনশনকেও বানিয়েছিল এবং তাদের দুজনেরই উদ্দেশ্য হলো সবার উপরে রাজ করা। যেহেতু মার্ভেলের এই দুটো ভিলেনের মধ্যে এতটাই বেশি পরিমাণে সাদৃশ্যতা রয়েছে, এই জন্য আমরা এই দুটো ক্যারেক্টারদের মধ্যে ব্যাটেল কম্পারিজন করব এবং এদের পাওয়ারকে দেখে আমরা জানার চেষ্টা করব ডক্টর ডুম এবং ক্যাং এর মধ্যে আসলে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ডক্টর ডুম এবং ক্যাং এর এই ব্যাটেলকে জানার আগে সবথেকে প্রথমে এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক, যাতে এদের পাওয়ারকে জেনে নেওয়ার পর আমরা তাদের ব্যাটেলকে অতি সহজে বুঝতে পেরে যেতে পারি। এই জন্য সবথেকে প্রথমে আসা যাক ক্যাং দ্য কনকোয়ারের কাছে। অরিজিনাল পাওয়ার অফ ক্যাং। ক্যাং এর আসলে আসল নাম হলো নাথালিয়ান রিচার্ডস, যে আসলে বিলংস করে 31 শতাব্দী থেকে। কিন্তু মার্ভেল কমিকের অনুসারে ক্যাং মার্ভেলের মেইন ইউনিভার্স থেকে নয়, বরং সে একটি ডিফারেন্ট ইউনিভার্স থেকেই বিলংস করে। এবং মার্ভেল কমিকের মধ্যে ক্যাং এর অরিজিনকে নিয়ে এটি বলা হয়েছিল এই ক্যাং অর্থাৎ নাথালিয়ান রিচার্ডস রেড রিচার্ডস এর ডিসেন্ড্রিয়েট। নাথালিয়ান রিচার্ড আসলে যে সময় থেকে বিলংস করে সেই সময়ের মধ্যে সে আসলে অনেকটাই বেশি পরিমাণে স্মার্ট ছিল। এই জন্য সে খুব কম সময়ের মধ্যেই সায়েন্স এবং টেকের মধ্যে এতটাই পারদর্শী হয়ে গিয়েছিল যে যার ফলে সে দেখতে দেখতে নিজের জন্য একটি টাইম মেশিনকেই বানিয়ে নেয় এবং ওই টাইম মেশিনকে ব্যবহার করে সে মাল্টিভার্সকে খুঁজতে শুরু করে এবং এরপরে সে সোজা মার্ভেলের মেন ইউনিভার্সের মধ্যেই চলে আসে। কিন্তু যখনই ক্যাং এর মার্ভেলের মেন ইউনিভার্সের মধ্যে এন্ট্রি হয়ে যায় তখন সে অতীতের টাইম লাইনের এনসেন্ট ইজিপ্টের মধ্যেই চলে আসে। যেহেতু ক্যাং এর কাছে অনেকটাই ফিউচারিস্টিক গ্যাজেট ছিল, এই জন্য সে ওই সমস্ত গ্যাজেট গুলোকে ব্যবহার করে সবার উপরে রাজ করতে থাকে এবং এরপরে সে সমস্ত জায়গার উপরে রুল করে রামা টেটের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এর কিছু পরে আমরা দেখতে পাই যে ফ্যান্টাস্টিক ফোর ক্যাংকে খুঁজতে খুঁজতে এনসেন্ট ইজিপ্টের মধ্যেই চলে আসে এবং তারা ক্যাংকে হারিয়ে দিয়ে তারা ক্যাংকেই নিজের টাইমলাইনের মধ্যেই পাঠিয়ে দেয়। কিন্তু ক্যাং এতটাই খারাপ ছিল যে যার ফলে সে নিজের টাইমলাইনের মধ্যেই যায়নি। সে আসলে নিজের টাইমলাইনের মধ্যে যাওয়ার আগেই সে বরং ফিউচার টাইমলাইনের মধ্যেই পৌঁছে যায় এবং ওই জায়গার মধ্যেই পৌঁছে গিয়ে সে অ্যাডভান্স গ্যাজেটকেও বানাতে থাকে এবং ওই জায়গা থেকে শুরু হয় তার ক্যাং দ্য কনকোয়ারে পরিবর্তন হওয়ার জার্নি। এবং এরপর থেকে ক্যাং ধীরে ধীরে প্রত্যেকটি টাইমলাইনকেই কনকোয়ার করতে শুরু করে দেয়। এখানে যদি ক্যাং দ্য কনকোয়ারের পাওয়ারের সম্বন্ধে কথা বলা হয় তাহলে ক্যাং এর কাছে আসলে কোন রকম ফিজিক্যাল পাওয়ার নেই এবং এটি এই জন্যই কারণ ক্যাং একটি নর্মাল মানুষ। কিন্তু ক্যাং আসলে ফিজিক্যালি অতটাও শক্তিশালী না হলেও সে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। ক্যাং এর আসলে সমস্ত পাওয়ারই তার স্যুটের মধ্যে রয়েছে এবং ক্যাং এর এই স্যুটটি আসলে এতটাই অ্যাডভান্স এবং ফিউচারিস্টিক মেটাল দিয়ে তৈরি হয়েছে যার ফলে ক্যাং যতক্ষণ পর্যন্ত নিজের স্যুটের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত সে আসলে সবকিছুকেই করতে পারে। ক্যাং আসলে সমস্ত টাইমলাইন গুলোকে কনকোয়ার করে নিয়েছিল, এই জন্য ক্যাং এর পাওয়ার গুলো টাইমের সাথে জুড়ে রয়েছে এবং যেহেতু ক্যাং নিজেকে টাইমের থেকে উপরে নিয়ে চলে গিয়েছে এই জন্য ক্যাং এর উপর কোন রকম টাইমের রুল কাজ করে না, অর্থাৎ ক্যাং এর ইচ্ছে ছাড়া তার বয়সও বাড়ে না, এমনকি টাইম তার উপরে কোন রকম প্রভাব বিস্তার করতেও পারে না। এমনকি ক্যাং এর কাছে এমন এমন ধরনের গ্যাজেট রয়েছে যার ফলে ক্যাং পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারকেও মেরে দিতে পারবে। ক্যাং আসলে মার্ভেলের সেই সুপার ভিলেন যাদের সামনে অ্যাভেঞ্জার টিমও অনেকটাই দুর্বল বলে মনে হয়। এমনকি আয়রন ম্যান থেকে শুরু করে থর পর্যন্ত এবং থর থেকে শুরু করে হাল্ক পর্যন্ত অ্যাভেঞ্জার টিমের মধ্যে আসলে কোন রকম একটি সুপার হিরো নেই যে আসলে একাই ক্যাংকে হারাতে পারবে। অন্যদিকে ক্যাং তাদের সবাইকেই একাই মেরে দিতে পারে। এসব ছাড়াও ক্যাং আসলে মার্ভেলের সেই ক্যারেক্টার যে আসলে থ্যানোসের মতো ক্যারেক্টারকেও নিজের একটি হাতের সাহায্যেই মেরে দিতে পেরে গিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ক্যাং দ্য কনকোয়ার আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এসব ছাড়াও যদি আমরা ক্যাং এর শুধুমাত্র জেনারেল এবিলিটির সম্বন্ধে কথা বলি তাহলে ক্যাং সিম্পলি টাইমের মধ্যে ট্রাভেল করতে পারে, নিজের গ্যাজেটের সাহায্যে এনার্জি বিমকেও ফায়ার করতে পারে, লেজার বিমকেও ফায়ার করতে পারে, যে কোনো জীবকে ইলেকট্রিক শক দিতে পারে, আশেপাশে থাকা সমস্ত ম্যাগনেটিক ফিল্ডকে কন্ট্রোল করতে পারে, এর সাথে সাথে সে আশেপাশের সমস্ত গ্র্যাভিটিকেও কন্ট্রোল করতে পারে, নিজেকে আসলে সে যে কোনো জায়গার মধ্যে টেলিপোর্ট করে নিতে পারে। সে আসলে পুরো ইউনিভার্সের সাথে সাথে পুরো মাল্টিভার্সের মধ্যেই যে কোনো জায়গার মধ্যেই আসা যাওয়া করতে পারে, এমনকি সে ডাইমেনশনের মধ্যেও ট্রাভেল করতে পারে, হাতে উঠতে পারে,
ফোর্স ফিল্ডকেও ক্রিয়েট করতে পারে, নিজেকে আসলে বাঁচানোর জন্য এনার্জি সেলকেও বানিয়ে নিতে পারে। এসব ছাড়াও ক্যাং ওই সমস্ত কাজগুলোকেও করতে পারে যেগুলোকে আসলে সায়েন্স এবং টেকনোলজির সাহায্যে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এটাই ছিল ক্যাং এর সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি। এবার ক্যাং এর পাওয়ারকে জেনে নেওয়ার পর এবার আসা যাক ডক্টর ডুমের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ ডক্টর ডুম। ডক্টর ডুম আসলে যার নাম হলো ভিক্টর ওয়ান ডুম। সে আসলে মার্ভেলের সবথেকে শক্তিশালী এবং জনপ্রিয় সুপার ভিলেনদের মধ্যে একজন। ডক্টর ডুম আসলে ক্যাং এর মতো একটি নর্মাল মানুষ যে আসলে জন্মগ্রহণ করেছিল ল্যাটবেরিয়াম নামক একটি ছোট দেশের মধ্যে। কিন্তু যখন ডক্টর ডুম বড় হয় তখন সে জানতে পারে যে তার মা আসলে একটি ম্যাজিশিয়ান যে আসলে প্রত্যেকদিন রাতের বেলাতে ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে থাকে। ব্ল্যাক ম্যাজিককে ব্যবহার করে ডক্টর ডুমের মা ডিমনদের কাছ থেকে তাদের পাওয়ারকে নিয়ে থাকে। প্রত্যেক দিনের রাতের মতোই যখন ডক্টর ডুমের মা ব্ল্যাক ম্যাজিককে পারফর্ম করছিল তখন সে ম্যাফিস্টো নামক একটি খুবই পাওয়ারফুল ডিমনের কাছ থেকে তার পাওয়ারকে চেয়ে নেয়। কিন্তু ম্যাফিস্টো ডক্টর ডুমের মায়ের বডিকে টেক ওভার করে নেয় এবং ডক্টর ডুমের মায়ের সাহায্যে ম্যাফিস্টো গ্রামের মধ্যে থাকা সমস্ত বাচ্চাদেরকেই মেরে দেয়। এই জন্য ডক্টর ডুমের এরিয়ার মধ্যে থাকা মানুষেরা সবদিকে প্রথমে ডক্টর ডুমের মাকেই মেরে দেয় এবং এই সমস্ত কারণের জন্যই ডক্টর ডুমের বাবাও মারা যায় এবং এরপরে ডক্টর ডুম নিজের ফ্যামিলি থেকে একাই বেঁচে রয়ে যায়। কিন্তু এরপর থেকে ডক্টর ডুম নিজের পড়াকে চালু করে দেয় এবং এই জন্যই সে ইউএস এর মধ্যেও চলে আসে এবং ওখানের মধ্যে থেকেই সে আমেরিকান ইউনিভার্সিটি থেকে নিজের পড়াকে কমপ্লিট করে নেয়। এবং এখানে আমরা জানতে পারি যে ডক্টর ডুম আসলে খুবই বড় একটি জিনিয়াস যে আসলে নিজের মাইন্ডকে ব্যবহার করে নিজের জন্য অনেক পাওয়ারফুল গ্যাজেটকেও বানিয়ে নিয়েছিল। কিন্তু এরপরে ডক্টর ডুম ওখান থেকে তিব্বতের মঙ্কের কাছে পৌঁছে যায় যেখান থেকে সে ম্যাজিক্যাল পাওয়ার এবং এবিলিটিকে শিখতে থাকে। যার ফলে ডক্টর ডুম নিজের সায়েন্স, টেকনোলজি এবং ম্যাজিককে ব্যবহার করে ডক্টর ডুম মার্ভেল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজনে পরিবর্তন হয়ে যায়। ওই সময়ের মধ্যেই ডক্টর ডুম নিজের জন্য আইকনিক আর্মারকেও বানিয়ে নেয় এবং আর্মার এবং মাস্ককে পরে নিয়ে সে পরিবর্তন হয়ে যায় ডক্টর ডুম। এবার যদি ডক্টর ডুমের পাওয়ার সম্বন্ধে কথা বলা হয় তাহলে ডক্টর ডুম আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কারণ সে সায়েন্স এবং টেকনোলজির সাথে সাথে মিস্টিক্যাল আর্টের মধ্যেও পারদর্শী হয়ে থাকে। এই জন্য সে নিজের ম্যাজিককে ব্যবহার করে ম্যাজিক্যাল ব্লাস্টকেও প্রডিউস করতে পারে, এনার্জি শিল্ড বানাতে পারে, স্পেলকে কাস্ট করতে পারে, টেলিপ্যাথি ব্যবহার করতে পারে, টেলিকাইনেসিস ব্যবহার করতে পারে, যে কোনো জীবের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, এমনকি তার মাইন্ডকে পড়তেও পারে, হাওয়ার মধ্যে উঠতে পারে, টাইম ট্রাভেল করতে পারে, এমনকি সে ডাইমেনশনের মধ্যেও ট্রাভেল করতে পারে। এসব ছাড়াও ডক্টর ডুম এনার্জিকে ম্যানিপুলেট করতে পারে, এমনকি সে যে কোনো জীবের এনার্জিকে কনজিউম করে নিতে পারে। এসব ছাড়াও যদি ডক্টর ডুমের ফিটসের কথা বলা হয় তাহলে ডক্টর ডুম মার্ভেল কমিকের মধ্যে অনেক বড় বড় কাজকেই করেছিল। যেমন মার্ভেল কমিকের মধ্যে ডক্টর ডুম সিলভার সার্পারের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়েছিল, আসলে কমিকের মধ্যে থ্যানোসকেও মেরে দিয়েছিল। নিজের পাওয়ারকে ব্যবহার করে সে একটি টাইম মেশিনকে বানিয়ে নিয়েছিল। এমনকি মার্ভেল কমিকের মধ্যে ডক্টর ডুম গ্লাকটাসকে হারিয়ে দিয়েছিল। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে ডক্টর ডুমের কাছে। বন্ধুরা, এবার আসা যাক এই দুটো সুপার ভিলেনের ব্যাটেল কম্পারিজনের কাছে। ডক্টর ডুম এবং ক্যাং এরা দুজনে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। একদিকে ক্যাং হলো খুবই বেশি পরিমাণে জিনিয়াস, এমনকি তার ইন্টেলিজেন্টও অনেকটাই হাই হয়ে থাকে। সে আসলে একটি ফিউচারিস্টিক ভিলেন যার কাছে ফিউচারের সমস্ত ধরনের গ্যাজেট রয়েছে, এমনকি সে সমস্ত টাইমলাইন গুলোকেও কনকোয়ার করে নিয়েছিল। এমনকি ক্যাং মার্ভেল ইউনিভার্সের অনেকগুলোই পাওয়ারফুল ভিলেনের থেকেও অনেকটাই পাওয়ারফুল, যেমন ম্যাড টাইটান, থ্যানোস এবং অ্যাপোক্যালিপস। কিন্তু এরা দুজনে আসলে মার্ভেলের খুবই পাওয়ারফুল ভিলেন, কিন্তু ক্যাং আসলে অতি সহজেই এদের দুজনকেই মেরে দিতে পারে। কিন্তু যখনই ক্যাং ডক্টর ডুমের সাথে লড়াই করতে আসবে তখন ক্যাং এর মতো ক্যারেক্টারকেও ডক্টর ডুমের সাথে লড়াই করার জন্য 10 বার ভাবতে হবে, কারণ ডক্টর ডুম ক্যাং এর থেকে অনেকটাই বেশি পরিমাণে জিনিয়াস এবং ইন্টেলিজেন্ট এবং ডক্টর ডুমের গ্যাজেট এবং পাওয়ার গুলো ক্যাং এর গ্যাজেট এবং পাওয়ারের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এছাড়াও ডক্টর ডুমের কাছে ম্যাজিকের পাওয়ার রয়েছে, যে ম্যাজিককে ব্যবহার করে ডক্টর ডুম টেলিপ্যাথিক করতে পারে, টেলিকাইনেসিসকে ব্যবহার করতে পারে, এমনকি সে পাওয়ারফুল কাস্টকেও প্রডিউস করতে পারে। এমনকি ডক্টর ডুম চাইলে ক্যাং এর পুরো মাইন্ডকেও কন্ট্রোল করে নিতে পারে। এই জন্য এতগুলো এক্সট্রা এবিলিটি এবং পাওয়ারের জন্য ডক্টর ডুম অতি সহজেই ক্যাংকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে ক্যাং ভার্সেস ডক্টর ডুমের এই লড়াইকে ডক্টর ডুম অতি সহজেই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।